তীব্র দাবদাহে চলছে সমগ্র শিল্পাঞ্চল। তাপমাত্রা ঘোরাফেরা করছে প্রায় 42 থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড। পাশাপাশি বইছে গরম হাওয়া। সাধারণ জীবন কার্যত বিপর্যস্ত। সাধারণ মানুষ কি করবে এই গরমে প্রতিরোধ করার জন্য কি ব্যবস্থা নেবে, কিভাবে দিন যাপন করবে, খাদ্য তালিকায় বা কি রাখবে, কিভাবে বাইরে বেরোবে, সামগ্রিকভাবে নিজেকে সুস্থ রাখার উপায়গুলি বিশ্লেষণ করার জন্য আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন আসানসোলের লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের কর্ণধার ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের কাছে। বিভিন্ন উপদেশমূলক বক্তব্য উঠে এলো ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে। কি বললেন তিনি, সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএন এর পর্দায়। স্যার, ঋতুর পরিবর্তনে এখন গ্রীষ্মকাল, প্রচন্ড দাবদাহ চলছে, শিল্পাঞ্চল জুড়ে প্রচন্ড দাবদাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণও যথেষ্ট পরিমাণে রয়েছে। এই অবস্থায় মানুষের জনজীবনটা কার্যত বিপর্যস্ত হচ্ছে। অনেক কিছু আমাদেরকে সাজেশন দরকার রয়েছে যেগুলো মানুষের জন্য ভালো আর কি, এই সময় বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আপনি একজন অভিজ্ঞ ডাক্তার হিসাবে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন, কি বলতে চাইছেন? দেখুন, আমাদের এখানে আবহাওয়ার যে অবস্থা তাতে প্রচন্ড হিটওয়েভ চলছে, লু চলছে। তো দুপুরবেলা মাথা ঢাকা ছাড়া মানে বেরোতে তো হবে, কাজও করতে হবে। আয়দার ছাতা ইউজ করুন অথবা টুপি ব্যবহার করুন, যেরকম যা হবে। চেষ্টা করতে হবে সকাল সকাল কাজগুলো সেরে দুপুর দিকে একটু রেস্ট নিয়ে আবার বিকেলের দিকে কাজ করা, যেমন স্কুলগুলো করছে। সকালে করে 11টা-12টার মধ্যে ছুটি করে দিচ্ছে। এরকম ভাবেই আমাদের যারা আমরা কর্মরত অবস্থায় রয়েছি, কাজের মধ্যে রয়েছি, তাদেরও মনে হয় একই জিনিস ফলো করলে ভালো হয়। যার জন্য অনেক ডাক্তারবাবুরাই করেছেন, আমিও করেছি, যে আউটডোরে যেটা সময় ছিল 12টা থেকে 3টে, সেটা আমরা এগিয়ে নিয়ে 9টা থেকে শুরু করে দিচ্ছি, যাতে মোটামুটি 11টা-12টার মধ্যে মানুষের রিলিফ করে তাকে তার ঘরের দিকে রওনা করে দিতে পারি। কারণ মেন গরমের জায়গাটা, টাইম হিটটা বাড়ছে হচ্ছে 11টা, 11:30 থেকে ধরুন ওই 4টে, সাড়ে 3টে, 4টে পর্যন্ত। এই 4-5 ঘন্টাটাই মেন মানে সময়। যে সময়টা আমাদের রোদকে একটু অ্যাভয়েড করলে ভালো হয়, বাইরের লু বাতাসটাকে অ্যাভয়েড করলে ভালো হয়। ঘরের দরজা জানালা, অনেক সময় হয় যারা এখন তো ম্যাক্সিমাম লোকই ফ্ল্যাটে আছেন বা খুব কম লোকই খোলা জায়গায় আছে, সেখানে দেখা যায় প্রচন্ড হাওয়ার দাপটটা, গরম হাওয়াটা প্রচন্ড হয়ে ঘরে ঢুকে যাচ্ছে, ঘরের পরিবেশ নষ্ট হচ্ছে, গাছপালা শুকিয়ে যাচ্ছে। তো সেই জন্য দুপুরের দিকটা অন্তত দরজা জানলাগুলো একটুখানি বন্ধ করে রাখলে ভালো হয়, এরকম যতটা পারা যায়। 100% সম্ভব নয়, যতটা পারা যায়। আর খাবারের মধ্যে হালকা খাবার, সেটা সহজপাচ্য খাবারগুলো খাওয়া দরকার। কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তার সাথে একটু যাতে ভিটামিন সি, সল্ট উপাদান বেশি, যেমন লেবু জল খাওয়া যেতে পারে বারবার করে, মানে যেগুলো সহজ মানে অল্প দামের মধ্যে। ঘরে বানানো লেবু জল হতে পারে, বা আমরা যেসব ডাল, আমডাল, দানা, যেগুলো ঘরোয়া বাঙালি খাওয়ার পদ্ধতি, ছোট মাছ, এগুলো আমরা খাই। এই সময় মশলাদার খাবার, রেড মিট, এগুলোকে একটু যতটা পারা যায় অ্যাভয়েড করা, এবং ভাজাভুজিটাকে অ্যাভয়েড করে একটু হালকা খাবারের দিকে আসা, সেটা আমার মনে হয় যতটা সম্ভব করলে ভালো হয়। হঠাৎ করে বাইরে থেকে এসেই গদগদ করে খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস, একদমই খারাপ জিনিস। কারণ যে কোনো সময় এটা মানে এই সময় শুধু প্রচন্ড ঠান্ডা থেকে এসেও একই সমস্যা হয়। হট করে আমি জামা কাপড় খুলে দিলাম, দিয়ে ফ্যান চালিয়ে দিলাম, একই ব্যাপারটা। যে শরীরকে তার একটা সময় দিতে হয়, 0.5 ঘন্টা 45 মিনিট অ্যাডজাস্ট করার জন্য। গরমে রোদ থেকে এসে গায়ে ঠান্ডা জল ঢেলে ফেললাম বা ফ্রিজের জল খেয়ে নিলাম, এগুলো শরীর একটা সিজন হতে টাইম লাগে, সেই সময়টা শরীরকে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ পরিশ্রান্ত হয়ে কি করছে, এখন তো রাস্তার মধ্যে যথেষ্ট ফুটপাতে শরবতওয়ালা থেকে শুরু করে লস্যিওয়ালা থেকে একের পর লাইনে মানুষ পরিশ্রান্ত হয়ে ওটাই পান করছে ওই গরমের মধ্যে দাঁড়িয়ে। এটা কতটা ক্ষতিকারক স্যার? প্রথমত প্রথম ক্ষতিকারক জায়গাটা একটা তো থাকবে আপনার ওই গরম ঠান্ডা লাগার ব্যাপারটা, গলা চোখ হওয়া, সর্দি কাশি হওয়া, সব থাকবে। দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি অফ দ্য ফুডটা তো খুব ভালো থাকে না স্ট্রিট হকার্সদের কাছে। স্পেশালি আমাদের এখানকার জল আবহাওয়ার এটা খুবই খারাপ। তো জলটা অনেক সময় অপরিশুদ্ধ হয়, তার জন্য আমরা পাচ্ছিও পেশেন্ট খুব পেট খারাপ এসব নিয়ে, বাইরের খাবার খেয়ে পেট খারাপ নিয়ে ভর্তি হচ্ছে, লুজ মোশন, পেট খারাপ। তো সেগুলো নিয়ে ভুগতে হবে তাহলে। এবার একটু অন্য প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল মানুষের স্বার্থে বিভিন্ন ক্যাম্প গুলোতে যাচ্ছে, স্বাস্থ্য শিবির যেগুলো হচ্ছে, বিভিন্ন সংগঠন করছে, সেখানে তারা যাচ্ছেন এবং আপনাদের ডাক্তার মন্ডল তাদেরকে সাজেশন দিচ্ছেন, বিভিন্ন কাজ করছেন। এটা মূলত কেন করছেন আপনারা? দেখুন, আমরা প্রথম কথা বুঝে, হাসপাতাল মানে হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া।
এটা আগে ভুলে যান। মানে আমরা যেটা মানে খুব সহজ কথায় বলি, একটু একটু আগের কথায় যাচ্ছে, একটু একটা কথা বলি, তাহলে খুব বেসিক জিনিস বুঝতে হবে। আমি নিজে ব্যক্তিগত ডাক্তার ইঞ্জিনিয়ারিং দুটোই পেয়েছিলাম জয়েন্টে। তো আমি খুব দৌড় চালাইছিলাম যে ডাক্তারিতে যাবো না ইঞ্জিনিয়ারিং এ যাবো। তখন আমাদের যে স্কুলের অধ্যক্ষ ছিলেন তিনি আমায় বললেন যে তুমি ডাক্তারিতে যাও, কারণ মানুষের সেবা করতে পারবে, এবং এই জিনিসটা এমনই জিনিস যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন চিকিৎসা বিজ্ঞান থাকবে। ইঞ্জিনিয়ারিং এ কি হয়, কখনো এই যা হয় মার্কেট ওঠা পড়া নানা রকম ব্যাপার আছে, মাঝখানে যেটা অর্থনৈতিক মন্দার ব্যাপার আছে, অনেক লোক চাকরি হারিয়েছিল 2008-9 এই সময় আর্থিক মন্দায়। ইঞ্জিনিয়াররা যারা এখানে আমেরিকা গেছিলেন অনেকেই তার চাকরি ছাড়িয়ে সব ইন্ডিয়াতে ফেরত এসেছিলেন। তো এই ব্যাপারটা থাকবে। এবার এখানে বলি ক্যাম্পের সাথে প্রসঙ্গটা কোথায়, ক্যাম্পটা হচ্ছে এইটারই একটা পার্ট মানুষের সেবা। এবার আপনি বিনা পয়সায় ক্যাম্পটা করছেন কেন, এর পিছনে দুটো মেন কারণ থাকে। আমরা এখানে এখনো যা আমাদের হাসপাতালে যে ধরনের পেশেন্ট আসছেন তার মধ্যে স্বাস্থ্যসাথী পেশেন্ট বেশি, অর্থাৎ কিনা আমাদের এই এরিয়ায় বিভিন্ন এরিয়ার মধ্যে যারা আদিবাসী, যারা পিছিয়ে পড়েছেন অর্থনৈতিকভাবে, এরকম মানুষের সংখ্যা কিন্তু বিশাল। সবাই যে দামি দামি গাড়ি চড়ছে এরকম ব্যাপার নয়, এটা প্লাস এটা কোনো কলকাতা শহর নয় যে এটা কোনো মেট্রোপলিটন নয়। তো আমাদের এখানে গ্রামের দরিদ্র হতদরিদ্র মানুষের সংখ্যা প্রচুর রয়েছেন, যেগুলো যাদেরকে আমাদের সাপোর্ট দেওয়াটা একটা আমার মনে হয় এটা একটা সামাজিক কর্তব্য, ব্যক্তিগত আমার একটা কর্তব্য, এটার কিছুটা ব্যক্তিগত নিরিখ আছে, আমার ভালো লাগে কাজগুলো করতে। এবং আমরা যেটা ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে একই জায়গায় কিন্তু একটা ক্যাম্প একবার করে চলে এলাম তাহলে মানুষের যে বিশাল উপকার হলো ব্যাপারটা এরকম হয় না। সেই জায়গাটার কন্টিনিউশন রাখতে হয়, অর্থাৎ কিনা এই মাসে আমি ক্যাম্প করলাম, পরের মাসে আমি ক্যাম্প করলাম, তবে কি হয় যে ওষুধটা দিয়ে আসা হলো মানুষকে, সেই ওষুধটা খেয়ে মানুষের কতটা উপকার হলো বা তার কোনো সাইড এফেক্ট হলো কিনা তবেই কিন্তু আমরা প্রপারলি জানতে পারবো, আদারওয়াইজ জানা যায় না। যে আমি 3 বছর বাদে একটা ক্যাম্প করলাম, খুব লোকের বাহবা নিলাম, হাততালি করালাম, উত্তরীয় পড়ে নিলাম, ব্যাপারটা এরকম নয়। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। মানে সাধারণ দুস্থ মানুষের সাথে আপনাদের এই স্বাস্থ্য শিবির কেন্দ্রে যাওয়াটা কন্টিনিউ থাকবে। এটা বরাবরই চলবে। আপনাকে একটা বলবো যে মানুষ সুস্থ থাকুক, নীরোগ থাকুক, রোগহীন থাকুক, এরা সবাই কামনা করে, আপনিও কামনা করেন, আপনার হাসপাতাল কর্তৃপক্ষ কামনা করছে। কিন্তু আমাদের তো শরীর অ্যানাটমি বিগড়ে যাবেই, শরীর খারাপ হবেই। 24/7 এই সার্ভিসটা যে কোনো পেশেন্টের ক্ষেত্রে কি লাইফলাইন প্রস্তুত? আমরা দেখুন এই চিকিৎসা পরিষেবা বিশাল বড় একটা পরিষেবা, তার মধ্যে আমরা যদি বলি আমরা এখনই 100-এ নয় 100% পরিষেবা এটা কথার কথা। আমাদের মধ্যে যে কটা ডিভিশন আমরা 100% ডেডিকেশন দিয়ে 24 আওয়ার্সের জন্য প্রস্তুত রয়েছে, তার মধ্যে আইসিসিউ, ডায়ালিসিস, ইভেন ইমেজিংটা টোটাল, যেটা অন্য ডায়াগনস্টিকে বা যেটা পাবে না। ডায়াগনস্টিক সার্ভিসে কি হয় একটা সময় পর্যন্ত খোলা থাকে, তারপর আর থাকে না। আপনি রাতে 2টোর সময় মনে করেন মাথা কারো ফেটেছে, একটা সিটি স্ক্যান করতে হয়, আমরা কিন্তু করে দেবো, বা একটা এমআরআই করতে হয়, মনে করে দেবো। অর্থাৎ টোটাল ডায়াগনস্টিকটা, ইমেজিংটা, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, ইভেন ওটি, কোনো অ্যাপেন্ডিক্স ফেটেছে বা পেটে কোনো বিপদ নিয়ে কোনো পেশেন্ট এসছেন, গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে, আমাদের 2-3 সেট অফ ডক্টর 24 ঘন্টা এগুলো নিয়ে আছেন। ইভেন নিউরোলজিতেও আছেন। আমরা রাত্রিবেলা এরকম হয়েছে, ব্যথাম এসছে, রাতেই আমরা ব্রেন খুলেছি এবং সার্জারি করেছি, এটাও হয়েছে। কার্ডিওলজিতে মোটামুটি আমরা 90% কভার করেছি, সিটিভিএসটা একটু ট্রাই করছি। আমরা আশা করছি আর 1-1.5 মাসের মধ্যে 100% কভারেজটা আমরা মানুষকে দিতে পারবো। এসবিএন দর্শকদের অনেক মূল্যবান তথ্য আপনি তুলে ধরলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। নমস্কার। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাসবি। তাসবি, one step ahead for your family and official programs.
Tashbi at number 1 Mahishila Colony, Bortala Bajar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide well-furnished floor and open-air parking zone. Tasbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাসবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এন্ড তন্দুর। তাসবি আপনার আস্থা, আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562.